আমরা লাইভে চলে এসেছি। বঙ্গ নাট্য কথা, বঙ্গ নাট্য কথা। আজকে আমরা শুরু করতে চললাম। এখনো পর্যন্ত কোনো ভিউ শুরু হয়নি, এক্ষুনি শুরু হবে। আমরা একটু ওয়েট করে। তোমার মাইক্রোফোন মিউট করা আছে রুদ্র। মিউট করা আছে, মিউট করা হ্যাঁ, আছে। নমস্কার, বঙ্গ নাট্য কথার প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন বিখ্যাত মানুষের সঙ্গে কথা বলবো, দুজন এমন মানুষ যারা বাংলা থিয়েটারের জগতে অত্যন্ত অপরিহার্য দুজন মানুষ। তাদের সঙ্গে কথা বলবো বঙ্গনাট্য কথার প্রথম পর্বে। বারবার থিয়েটারে ঝরঝর হেরে গিয়ে উঠে দাঁড়ায় ঝরঝর দিবারাত্রির কপলে খে ঝরঝর সেমিনারে নাট্যমেলায় ঝরঝর। যেই দুজন মানুষ আজকে বঙ্গনাট্য কথার প্রথম পর্বে রয়েছেন, যাদেরকে দিয়ে এই রথযাত্রার দিনে আমাদের এই বঙ্গনাট্য কথার যাত্রা শুরু হলো, আহ তারা হলেন শ্রী সৌমিত্র মিত্র এবং শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয়। আহ যাদের কথা নতুন করে বলার কিছুই নেই। আহ আজকে দুপুরবেলায় সৌমিত্র বাবুর সঙ্গে কথা হচ্ছিল, উনি আমাকে বললেন, রুদ্র, আমার নাতির বয়স 6 বছর। হ্যাঁ, তো 1954 সালে তার জন্ম এবং সন্দীপ বাবুর জন্ম 1963 সালে। আমার থেকে অনেকটাই বড় তারা। তাদের কাছ থেকে শুনবো তাদের জীবনের কথা, তাদের নাট্য চর্চার কথা, এবং অবশ্যই শুনবো সেই সময়ের থিয়েটার, এই সময়ের থিয়েটার। শুনবো বঙ্গনাট্যের কথা। বাংলা থিয়েটার বলতে তাদের কাছে ঠিক কি, তারা ঠিক কি বোঝেন বাংলা থিয়েটার, কিভাবে ব্যাখ্যা করবেন তারা বাংলা থিয়েটারকে, বাংলা থিয়েটারের ব্যাপ্তি কতটা, তার ভবিষ্যৎ কি, তার বর্তমান অবস্থাটাই বা কিরকম। শুরুতেই সৌমিত্র বাবুর কাছে যাব। সৌমিত্র বাবু, আপনাকে বলি যে আপনাকে প্রথম আমি দেখেছিলাম আহ শান্তিনিকেতনে 2006 কি 2007 আবৃত্তি লোকের একটি অনুষ্ঠান আম্রকুঞ্জতে হয়েছিল সেটা। তখন আমি জানতাম না যে সংস্থাটি আপনি প্রতিষ্ঠা করেছেন। তারপরে শান্তিনিকেতনে চতুরঙ্গ দেখা, শান্তিনিকেতনে রক্তকরবী দেখা বিশ্বভারতীতে পড়তে গিয়ে, এবং কলকাতায় গিয়ে যখন কলকাতায় পড়তে এলাম রবীন্দ্র ভারতীতে, তখন পটল বাবু ফিল্ম স্টার। আবার শান্তিনিকেতনে দেখলাম ওই হাসুলিবাকের উপকথা। জিত্রা বলে যে নাটকটি মারডুকুমাই থিয়েটার কমিউনিটি থাইল্যান্ড থেকে গিয়েছিল, সেই দলটির সাথে আমি এবং সায়ন্তী যুক্ত ছিলাম। আমরাও গিয়েছিলাম আপনাদের নাট্য উৎসবে সে সময়। তো আপনাদের এই যে নাটক দেখা এবং আপনার একটি টেলি ছবি খুব ছোটবেলায় আমি দেখেছিলাম, তখন আপনাকে খুব ভালো লেগেছিল। তখন জানতাম না যে আপনি থিয়েটার করেন। এবং যখন আমি থিয়েটারে এলাম তখন আপনি দেখলাম আপনি থিয়েটারের একজন প্রাণ পুরুষ। তো এই সৌমিত্র মিত্র, এই 1.5 বছরে যে সময়টা আমরা ঘরে বন্দি প্রায়, কি করে কাটালেন? থিয়েটারের সাথে না কবিতার সাথে? প্রথমেই বলি রুদ্র, আহ, আমাদের সঙ্গে আছেন সন্দীপ ভট্টাচার্য, হ্যাঁ, আমাদের এই থিয়েটারের অত্যন্ত গুণী মানুষ একজন। এবং তুমি শুরুতেই বয়সের যে কথা বললে যে আমার এই সালে জন্ম, সন্দীপের এই সালে জন্ম, তোমার এই সালে জন্ম, বা অনেক ছোট ইত্যাদি।
বয়সটা কিন্তু কিছুতে এসে যায় না। আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ, যাদের সঙ্গে ঘনিষ্ঠ, আমি তো অনেক মানুষের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। ঘনিষ্ঠ মানে মানে হচ্ছে যে প্রায় মানুষ যেমন পাউডার মাখে বা পারফিউম মাখে বা রোজ দাড়ি কামায়, সেরকম ভাবে মিশেছি অনেক লোকের সঙ্গে, অনেক অনেক লোকের সঙ্গে। তাদের মধ্যে দুজনের নাম বলি, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তারা আমাদের বলতেন যে দেখো ভাই, ওরা সবসময় না মানে সমস্ত বয়সের মানুষদের সঙ্গে মিশতেন, এবং মিশতেন মানে ওই কাছে মেশাটা ছিল একটা নিজেকে পরীক্ষা করা, নিজের পরীক্ষা নেয়, মানে আমি ঠিক মতো চলমান আছি কিনা জানা। আমি তো, আমরা সত্যি বলতে গেলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে বেশি দিন পাইনি। অজিতদা 1983 সালে চলে গেছিলেন। আমার সঙ্গে অজিতদার পরিচয় হচ্ছে 1971 সালে, 70 সালে। 13 বছর পেয়েছি। তার মধ্যে উনি নান্দি কাজ ছেড়ে দিয়েছেন, মানে আমার আগে 77 সালে নান্দি কাজ ছেড়ে দিয়েছেন। তারপরে আমার সঙ্গে যোগাযোগ ছিল। নান্দিকারে তখন বিধিনিষেধ ছিল, যারা দল ছেড়ে দিয়েছে তাদের কাছে যাওয়া যাবে না। তা আমি সেই বিধিনিষেধ অগ্রাহ্য করেই অজিতদার কাছে গেছিলাম। হ্যাঁ, ওরা একটা ভাইব্রেন্ট মানুষ, যাবো নাকি। আবার সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তো আমার খুবই ঘনিষ্ঠ মানে পারিবারিক সম্পর্ক। যারা আমার আপন আমি বই পড়েছে বা অন্যান্য লেখা পড়েছে তারা জানে। তো এই যে আহ, মানে এই যে কথা বলার বয়সের কোনো অসুবিধে হয় না। বয়সে আমার তার উনি যে বয়স, আমার চেয়ে বেশি বয়স হয়ে আমাকে মান্যতা দিচ্ছেন, তার মানে তার প্রতি আমার শ্রদ্ধা থাকা চাই। মান্যতা দিচ্ছেন মানে আমি তার সঙ্গে বসে সবকিছু করব, তো সেটা তো হয় না। এটাই হচ্ছে বিষয়। সুতরাং বয়সটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আমি আমার চেয়ে কম বয়সে, অনেক কম বয়স, ব্রাত্য বসুর নির্দেশনায় কাজ করেছি। সেদিক দিয়ে ব্রাত্য আমার শিক্ষক, তো অস্বীকার করা যায় না। রমাপ্রসাদ বণিক আমার সহ কর্মী, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আমার সমবয়সী, সমসাময়িক, তার নির্দেশনায় কাজ করেছি। অনেকগুলো কাজ করেছি, টেলিফিল্মে করেছি। রমার নাটকের নির্দেশনা দিয়েছে আছে, অসুবিধা হয় না। কৌশিক কর আমার নাটকের নির্দেশনা দিয়েছে, বহরমপুরের মানুষ কৌশিক, সন্দীপরা ভালো করেই জানেন। একটি নাটকই করেছিল, আসলে বাকের উপকথা। আমায় যখন বলেছিল আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি, হ্যাঁ করো, দেখা যাক। হ্যাঁ, আমাদের দল থেকে চ্যালেঞ্জ নিয়েছিলাম একটা। তো আহ, আমার সাথে বয়সের ফারাকে অসুবিধা হয়নি। পরে অবশ্য অসুবিধা হয়েছে, কারণ এত খারাপ ভাষায় কথা বলতো, যেগুলো আমার কাছে খুব মানে এইটাই উদাহরণ দিচ্ছি। মানে বয়স মানে হচ্ছে আহ, খারাপ ভাষায় কথা বলে অসম্মান করা নয়। নিশ্চয়ই নিশ্চয়ই, বয়স একদম। মানে হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহবত জানানো। এটা কিন্তু সবচেয়ে বড় কাজ আমাদের থিয়েটারে। অনেকগুলো জিনিস তো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে সহবত হারিয়ে যাচ্ছে। একদমই তাই। হ্যাঁ, আহ, আমি দেখেছি যে আমি নাটক দেখতে গেলাম, যে আমন্ত্রিত অভিনয়, আমার চেয়ে অনেক ছোট জুনিয়র ছেলে একটি আমার সামনে এক জায়গায় দখল করে বসে আছে, আমি আছি, আমার মানে সমসাময়িক মেঘনাদ রয়েছে, সে উঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তা এই যে সহবতের এই অভাবটা আছে। আর আমি লকডাউন পিরিয়ডে কি করলাম, মন ভালো রাখার চেষ্টা করলাম, আর সেই চেষ্টার ফলে গত বছরে আমি আহ, একটা নাটক করতে পেরেছি উজ্জ্বল চট্টোপাধ্যায় লিখে, তোমরা সেটা জানো। বলো নাটকটার নাম, বলো তুমি। মেষ রাক্ষস পালা, যশোর নাকি জরাসুর জরা জরাসুর বধপালা। এবং সেই জরাসুর নাটকটার বধ পালা, 11টা জরাসুর বধ পালা। সেপ্টেম্বর মাসে পরপর দুটো শো করে মোট 11খানা শো করতে পেরেছি। মানে যে করে হোক করবো, ইএসসিসি এই তে জেদ প্রথম শোটা নিয়ে। হয়েছিল। এইচআরসিসির ইএসসিসি তে ওপেন প্রথম থিয়েটারে শোটা প্রথম হয়েছিল। শোটা করেছিলাম, এবং সেটা তো, এটা তো একটা প্যান্ডামিকের মধ্যে, যেটা তখন তখন তো বেশ ভয়ের অবস্থা। যারা কাজ করছে তাদের প্রত্যেকের কোভিড কবচ করিয়ে
তাদের বাড়ি থেকে গাড়ি করে এনে আবার গাড়িতে পৌঁছে দেওয়া। মানে আমরা একটা ডাক্তারদের একটা করেছিলাম, মানে কয়েকজন ডাক্তারকে নিয়ে এটা আমাদের উপদেষ্টা মন্ডলী করেছিল, বলেছিলাম যে তারা বলছিলেন সেফ হোম টু সেফ হোম, যেখানে তারা আছেন সেখান থেকে যেখানে কাজ করবেন সেটা যেন সেফ হোম। মানে সেই জায়গাটা আমি যখন মানে আমরা এর থেকে আর কি একটা আহ, ছোট সংস্থা তৈরি করে স্যানিটাইজেশনের কাজ করি। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত স্যানিটাইজেশনটা তো সেভাবে কেউ মূল্য দেয় না। তার ফলে আমাদের জীবনযাপন তো পাল্টে যাচ্ছে না, সেটা তো বুঝতে হবে। আমরা যে জীবনযাপনের মধ্যে আছি এখন, সেই জীবনযাপনটা তো আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, নতুন জীবনের মধ্যে যাচ্ছি, এর শেষ কোথায় আমরা জানি না। সুতরাং আমরা সেইভাবে থিয়েটারটা করেছি। আহ এক মঞ্চে এক জীবনের শো করেছি, মানে 14 এপ্রিল শো করেছি। তার আগে 6 দিনের একটা ওয়ার্কশপ করেছি বা নাট্য একাডেমিতে। নতুন নাটকের প্রস্তুতি নিয়েছি, তার রিহার্সাল হয়ে গেছে, সবই শুরু হয়ে গেছিল, তারপর বন্ধ হয়ে গেল। তা বন্ধ হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম কি করব। তা দেখলাম আমার ছেলে মেয়েদের সঙ্গে জুমে কথা বলা যায়। জুমে কথা বলতে বলতে একটা নাটক জুমেই আর কি উজ্জ্বল চট্টোপাধ্যায় পড়লেন। তাহলে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে জুমেই নাটকটা আমরা রিহার্সাল করবো। জুমে নাটকটা রিহার্সাল করার পরে আমি দলেরই একজনকে বলেছিলাম মিউজিক করতে হবে, আর কস্টিউমটা আমাদের বিভিন্ন নাটকে যা ছিল সেখান থেকে আমার স্ত্রী মালবিকা, যে অনেকগুলো নাটকের কস্টিউম করেছে, কন্যাদান, মির্জাফর, এক মঞ্চ এক জীবন, আহ অথৈ জল, অথই। অথয়ের করেনি, অথৈ জল করেছে, অথই মিনার্ভা অথই। রেপার্টরি একটা কাজ করে, অনেকগুলো কাজ করেছে, ওই আর কি গুছিয়ে টুছিয়ে দিয়েছে। তাই এটা হলো। তারপরে আমরা একটা স্টেজ পেলাম, সেটা খুব সহযোগিতা করেছে মানে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। স্টেজটা আমাদের দিয়ে বললো আপনারা কিন্তু স্যানিটাইজ করবেন যাবার সময়, ফেরার সময়, মাঝখানে, এবং আপনারা ছাড়া কেউ ওখানে অ্যালাউড নয়। আমরা খুব সাগ্রহে নিলাম এবং সেখানে আমরা সারাদিন ধরে রিহার্সাল করলাম। ছোট নাটক, যদি 38 মিনিটের নাটক, সারাদিন রিহার্সাল করে তারপরে আস্তে আস্তে জায়গা জায়গায় বুঝে তার শুট করে নাটকটাকে দাঁড় করিয়েছি। সেই দিক দিয়ে মনে একটা খুব আনন্দ আছে আজকে, যে আজকে নাটকটা প্রথম হবে। এবং আমি একটা জিনিস সন্দীপকে বলতে চাই, সন্দীপ আমার চেয়ে অনেক ছোট, যে এই নাটক আমি বিনা পয়সা কাউকে দেখাবো না। ইউটিউবে দেওয়ার কথা হয়েছিল, আমি না, ইউটিউবে দেবো না। যারা আমার কাছ থেকে দর্শনী দেবে, হলে টিকিট করলে আমরা 300 200 100 করি, বা 200 100 আহ, আহ, 150 করি, কিছু কমপ্লিমেন্টারি দিই। কিন্তু এই সময় আমরা কোভিড রে এবং ইয়াসে এত কাজ করেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বেরিয়ে কাজ করেছি, আমাদের বিভিন্ন টেকনিশিয়ানদের হাতে আমরা জিনিস তুলে দিয়েছি, আবার দেবো। টেকনিশিয়ান এবং পেছনে যারা থাকেন, কাউন্টারে যারা বসেন, তাদের প্রায় আমরা জুন মাসে গোড়ায় 1.5 মাসের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছি। এবং যখন দিয়ে যারা আসতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি, বয়স্ক মানুষদের, অনেকের বাড়িতে। তার ঠিক। পাশাপাশি থিয়েটার আহ করার চেষ্টা করছি, এইভাবে থিয়েটার করার চেষ্টা করছি। একটা আনন্দ হচ্ছে যে একটা নাটক আমরা আজকে মঞ্চে অভিনয় করে সেটা শুট করে দেখাচ্ছি এবং ইউটিউবে দেখাবো না। যারা আমাদের দর্শনী দেবেন, 50 টাকা হোক 100 টাকা হোক, তাদের কাছে নাটকটা পৌঁছবো। এই করে যদি আমি আজকে প্রথম শো, 10 দিন পরে দ্বিতীয় শো করবো, তারপরে দেখা যাক না, কিছু লোক নাটক দেখার পর তাকে ইউটিউবে দেবো। ইউটিউবে দিতেই হবে, না দিলে আবার আমাদের তো কিছু জায়গায় বাধা আছে। মিনিস্ট্রি অফ কালচারকে বলতে হবে যে ইউটিউবে লিঙ্ক ফিঙ্ক পাঠান, সব বলবে ওরা, এটারও লিঙ্ক পাঠানো যায়। কিন্তু জানি না এর শেষ কোথায়। সেই জন্য একটা সামনের সপ্তাহে একটা ওয়েবিনারের কথাও ভেবেছি, এই অতিমারির শেষ কোথায় বলে। দেখা যাক, মানে মনটাকে আমি গত 2 রোববার ধরে দুটো ওয়ার্কশপ করছিলাম একটা নাটকের দলে। সেখানে জিজ্ঞেস করছিল যে মনটা ভালো রাখবো কি করে। মনটা ভালো রাখা তো নিজের ব্যাপার, আমার মনটাকে ভালো রাখতে হবে, চারিদিকে দুর্দশার মধ্যে ভালো রাখতে হবে। আমি কলকাতা শহরে প্রচুর মানুষের ভ্যাকসিন করানোর ব্যবস্থা করেছি, আর অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব্যবস্থা করেছি, অসুস্থ হয়েছে হাসপাতালের ব্যবস্থা করেছি।
সুতরাং এটা তো আমাদের করতেই হবে। এই হচ্ছে আমার একদম। কথা। এই কাজ করেছি, আমরা এই কাজ করেছি বলে আমি নিজেকে খুব বাহাদুর ভাবছি না, বাঘ বাহাদুরও ভাবছি না। মানে বুদ্ধদেব দাশগুপ্ত কথা মনে পড়লো, আমার মনে হয়েছে এই কাজগুলো করা উচিত, সেই জন্য করেছি। ঠিক। যেদিন কি মনে হবে না করা উচিত বা আহ, স- থিয়েটার, তখন হবে না, ব্যাস। সন্দীপ দা, আপনার কিভাবে কাটলো হুম এই 1.5 বছর, বা এখনো কিভাবে কাটছে? নতুন নাটকের পরিকল্পনা কি হলো এর মধ্যে, নাকি পুরনো স্মৃতি তর্পণ করা হলো? সৌমিত্রদা যেটা বললেন আর কি, মানে আমরা প্রত্যেকেই তো একটা বিচ্ছিরি একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও গত বছরই আমি ওই এনিমি অফ দ্য পিপল সেটা হুম। ট্রান্সলেশন জন- করিয়ে সেটা আমরা জনশত্রু। করেছি, জনশত্রু। এবং গত হুম। ফেব্রুয়ারি মার্চে তার মধ্যে আমরা 8টা শো করে ফেলেছি। বহরমপুরে শুধু একটা শো হয়েছে, বাদ বাকি সবগুলো সব বহরমপুরের বাইরে বাইরেই হয়েছে। এইটুকুই পাওনা আর কি। মানে অনেক চেষ্টা করে 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 আলটিমেটলি যখন ওই লকডাউনটা ওই সময়ের মধ্যে একটু খুললো বা হলটা পাওয়া গেল, সেই সময় প্রথম শো আমরা আহ, করেছিলাম তেপান্তরে। তারপরে পরপর পরপর কিছু শো আচ্ছা। তপনও করলাম। তারপরে আমরা নৈহাটি ঐকতান মঞ্চে করেছি, উত্তরপাড়াতে করলাম, সোদপুরে করেছি, এই খড়দাতে করেছি, বহরমপুরে করেছি, এই করে 8টা শো এখনো অব্দি হয়েছে। তারপরে আবার লকডাউনটা পড়ে যাওয়ার ফলে কিছু শো আরো যে হওয়ার কথা ছিল অন্যান্য জায়গাতে, যেগুলো আপাতত বাধা পড়ে আছে। আহ, এবং ঘটনা হচ্ছে যে একটা কি বলবো, একটা যন্ত্রণা তো হয় যে এত কষ্ট করে বা এত মেহনত করে একটা প্রোডাকশন দাঁড় করানো হলো, সেটা শো করতে পারছি না, এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। আহ, একদমই। কিন্তু এর মধ্যে যেটা করেছি যে হুম। আহ, মোটামুটি আমরা কিছু আহ, মানে ওয়েবিনার আমরা করেছিলাম, 5টা মাস্টার ক্লাসের আমরা ব্যবস্থা করেছিলাম, যেখানে আহ, আমার আমার ব্যাচমেটসরা ওটাতে ক্লাস নিয়েছিলেন আর কি। আহ, মানে তার মধ্যে আমার আমার যে টিচার গুরু অনামিকা হাক স্যার ক্লাস নিয়েছেন। বর্তমানে এনএসডির যে ডিন অভিলাষ পিল্লাই, সেও আমার ব্যাচমেট। সে ক্লাস নিয়েছে অন ডিরেকশন, মানে ডিরেকশনের ওপর অনামিকা ম্যাম এবং অভিলাষ ক্লাস নিয়েছে। আর অ্যাক্টিং এর ওপর ক্লাস নিয়েছে আশুতোষ রানা, যশপাল শর্মা এবং কুমুদ মিশ্রা। এরা তিনজনে, মোট 5 জনে আমরা 5টা দিন ক্লাস করেছিলাম এবং প্রভূত সাড়া পেয়েছি। মানে আহ, অস্ট্রেলিয়া, ঠিক। আহ, সৌদি, হ্যাঁ, আমেরিকা, এইসব জায়গা থেকেও স্টুডেন্ট ছিল। তো ওটা আমাদের একটা আহ, মানে একটা উপরি পাওনা আর কি, একটা খুব ভালো ক্লাস হয়েছে। পরবর্তীতে আমরা আরো যেটা করেছিলাম যে গ্রুপে বসে তো কাজ করতে পারছি না, এমন একটা পরিস্থিতি, আর দুম করে যেরকম ভাবে সেকেন্ড ওয়েভটা চলে এলো, তাতে দলে ছেলে মেয়েকে পাঠাতে বাবারা ভয় পাচ্ছে। তো আমিও দেখলাম যে আর রিস্ক নেওয়াটা ঠিক না। সেক্ষেত্রে যেটা করেছি যে আহ, আমার গ্রুপের ছেলে মেয়েদের জন্যই 15 দিন আহ, পাঁচ 5 জন টিচারকে দিয়ে আমরা ক্লাস করিয়েছি আর কি। মানে সেখানে বডি মুভমেন্টের উপর কাজ হয়েছে। দেবকুমার পাল ক্লাস নিয়েছে মাইম এবং মুভমেন্টের উপর, এবং খুবই ভালো। মানে আমার ধারণা ছিল না যে অনলাইনে এরকম বডি মুভমেন্টের উপর ক্লাস হতে পারে। এত সুন্দরভাবে তার প্রেজেন্টেশন করা এবং প্র্যাকটিসও হয়েছে আর কি। এইটা একটা ভালো আহ, আহ, একটা কাজ হয়েছে। তারপরে আমিও একদিন ক্লাস নিয়েছি। তারপরে আমাদের এনএসডির আমার জুনিয়র সৌতি সৌতি ক্লাস নিয়েছে অ্যাক্টিং এর সৌতি ওপর। চক্রবর্তী। সৌতি হ্যাঁ, চক্রবর্তী। হ্যাঁ, সৌতি সৌতি চক্রবর্তী। ক্লাস। হুম। এরকম করে আমাদের জনার্দন জনার্দন ঘোষ কলকাতার, সেও স্টোরি টেলিং এর উপর কাজ নিয়েছে। ভয়েস অ্যান্ড স্পিচের উপর কাজ হয়েছে, অয়ন জুয়ার তার ক্লাস নিয়েছে। তো এরকম করে
যাতে সেই আড়ষ্টতাটা একটু কাটাতে পারি, বা আমরা যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, সেই প্রচেষ্টাটা করেছি। তার মধ্যেও একটা যেটা ছোট্ট একটা কাজ করেছি, যে উম ওটা আমার দলেই একটা করেছিলাম। সেটা হচ্ছে যে একটা কিয়োগেন নিয়ে, কিয়োগেন মানে একটা জাপানি স্টোরি, যেটা হুম হুম। নো থিয়েটার, একটা মানে নো পর্বের থিয়েটার। মাঝখানে একটা হাস্যরসাত্মক একটা কাহিনী ঢোকানো থাকে। তো সেই কিয়োগেন ডক্টর পবিত্র সরকারের লেখা, মানে ওটা অনুবাদ করা, রূপান্তর করা ইনফ্যাক্ট। তো সেই কিয়োগেনের উপর কিছু কাজ করেছি, আহ, যেটা পরবর্তীতে আমাদের ইজেডসিতেও পাঠাতে হয়েছিল আর কি। তো আচ্ছা। এইগুলো হয়েছে। আর এখন আহ, নানান কিছু থট ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট আমি যেটা আহ, বছর খানেকের ওপর ধরে আমার একটা মাথাতে ঘুরে বেড়ায়, বছর দুয়েকের ওপর ইনফ্যাক্ট, যে হ্যামলেটটাকে আমি একদম বঙ্গীকরণ করে, রূপান্তর করে, এই সময়ের পলিটিক্যাল সিচুয়েশনটাকে ধরে আমি এইটা কাজটা করতে চাইছি। তার স্ক্রিপ্টিং এর কাজ চলছে। লেটস হোপ কি এই বছরের মধ্যে হয়তো কাজটা নামিয়ে দিতে পারবো। এছাড়াও কিছু অনেক কিছু আহ, কি বলবো, যেগুলো খুব ধাক্কা মারছে, যন্ত্রণা দিচ্ছে, হ্যাঁ, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছি। কিছু কিছু জিনিস তো থাকে ভেতরটাকে একদম উম, মানে কুড়ে কুড়ে মারে আর কি। কিন্তু কি করব বুঝতে পারি না। আমিও রাস্তা খুঁজে বেড়াচ্ছি আর কি। আহ, দেশে যা ঘটছে, সবকিছু নিয়ে কিভাবে কিভাবে বলবো, এই রাস্তাটা খুঁজে বেড়াচ্ছি আমি। হ্যাঁ, যেমন এই আচ্ছা। যে ফাদার স্ট্যানকে যে মেরে দেওয়া হলো আর কি, মেরে দেওয়াই হলো, আমি হুম, এটা বলবো। তো ঠিক এইটা ঠিক। খুব হন্ট করছে আর কি। আমি জানি না, পরবর্তীতে হয়তো আমি এটা নিয়ে আমার ভাবনা চিন্তা এগুলো নিয়ে আছে। হয়তো কাজ হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সৌমিত্রবাবু হ্যাঁ। কিছু বলছিলেন একটা। মিত্রদা কিছু সৌমিত্রবাবু। বলছিলেন। না, হুম, ফাদার স্ট্যানের ব্যাপারটা নিয়ে যদি কাজ, মানে এটা এটা তো মানে এর মতো ঘৃণ্য কাজ তো আর হয় না হুম, এই হুম, সমাজে। এরকম একটা ঘৃণ্য কাজ, যে মানুষটা পার্কিনসনে ভুগছে, হাঁটতে পারছে না, তাকে খাইয়ে দিতে হয়, তাকে হুম। জেল বন্দি করে রেখে এর এই অত্যাচার, এটা এটা আমরা কোথায় কোথায় বাস বাস করেছি, মানে এটা কোন জায়গায় আছি আমরা, এটা ভাবতে মানে তো অবাক লাগছে। একটা লিকুইড খাবে, তার জন্য যে স্ট্র দেওয়ার দরকার আছে, হ্যাঁ, সেই স্ট্রটাও দেয়নি। সেটাও তাকে দেওয়া সে ওটা হয়নি। যদি দেওয়া অস্ত্র হয়নি। হিসেবে যদি ব্যবহার করে ফেলে, তো মানে এই এই যে নানান। স্ট্রটা কেমন অর্থ, মানে একটা 87 বছরের মানুষ যে ভালো করে মুভ করতে পারে না, এবং মানে ওই মানে মানুষের এটা এটা ছবি এই যে একটা দেখলাম। ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর, মানে আমার মনে হলো যে ফাদারের যেন, মানে কি বলবো, মানে ওরা কোভিড হয়ে চলে যায় তো ভালো, চলে যায়, মানে এরকম যদি হয় তো কি বলবো, এটা কি আর, হুম, কেন হুম, দেখবে, আমরা দেখবো, আমরা কোনো, আমরা কিছু প্রতিবাদ করতে পারবো না। আর তুমি হুম। যদি ভাই এটা নাটক করো, এটা নিয়ে, তোমার নাটকটা বন্ধ হয়ে যাবে, তোমার গ্র্যান্ডটা বন্ধ হয়ে যাবে। সহজ কথা। সবই ঠিক বুঝতে ঠিকই পারছি। ঠিকই। হ্যাঁ, সবই বুঝতে পারছি। কিন্তু ভিতরে হ্যাঁ, ভিতরে আমি আমি যন্ত্রণাগুলো আমি থামার নয়, থামার নয়। আচ্ছা সন্দীপ, আমি ঠিকই। একটা জিনিস বলছি আর কি, আমি একটা জিনিস বলছি। হুম, হুম। অ্যাকচুয়ালি একটা ছবি হ্যাঁ, ফেসবুকেই দেখলাম, যে ওনার পা হ্যান্ডকাপ দিয়ে এবং চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, দেখেছি আমরা আমরা, কোন এটা এটা কোন এটা দুনিয়ায় বাস করছি, এটা এটা দেখো না, দেখো। হুম, মানে এগুলো হ্যাঁ, যন্ত্রণা দেয় মানে ইনফ্যাক্ট, মানে না, আমি এইখানে বলছি যে এইখানে তুমি সন্দীপ, আমরা হুম, আজকে একটা জায়গায় মিলিত হয়েছি আমরা। তুমি সন্দীপ আছো বহরমপুরে, রুদ্র আছে আসানসোলে, কেমন, আমি আছি হুম, কলকাতায়। হুম। আচ্ছা এই বহরমপুরে তো একটা মানে নাটকের একটা ভীষণ মানে কালচার আছে। তাৎপর্যময়, তাৎপর্যময় একটা উজ্জ্বল উপস্থিতি আছে। ঐতিহ্য আসানসোলও আছে। একটা এক ধরনের কাজ, আসানসোল রানীগঞ্জ মিলিয়ে আছে, কলকাতা শহরের কথা বাদ দিচ্ছি। একদম। আমি সরাসরি একটা প্রশ্ন তোমার কাছে করছি, কিন্তু তুমি একজন এনএসডি প্রাক্তনী, তোমার অভিজ্ঞতা নানাবিধ ভাবে তুমি লালন করো, ভাবো বা করো,
যদি আমরা কোনোদিন আর হলে, মানে থিয়েটারটা তো, বা থিয়েটার এমন একটা জিনিস, সেটা তো স্পর্শ করতে হয়। হুম। আহ, অবশ্যই অবশ্যই। তার স্পর্শ করতে হয়, অনুভব করতে হয়, তার ভাইব্রেশন, দর্শকের মানে নিঃশ্বাসটা, অডিয়েন্সের অডিয়েন্সের নিঃশ্বাসটা ভাইব্রেশনটা আমাদের কাছে যতক্ষণ না পৌঁছচ্ছে, ততক্ষণ তো আমরা বুঝতে পারি না যে হ্যাঁ কি হলো, মানে হাসলো না, হাততালি দিল না, কি করলো। তা এই অবস্থা যদি চলে আমাদের, হুম, তাহলে থিয়েটারটা কোন ভাবে আসবে আমাদের কাছে? এই প্রশ্নটা আমি করছি। করছি এটার কেন কোনো বলছি, উত্তর, এটা এটা এটার এটা কোনো উত্তর। করছি কেন বলছি সন্দীপ, এই প্রশ্নটা হুম, করছি কেন বলছি, যে যেহেতু দেবকুমার পাল হুম, যেভাবে ক্লাস করায়, দেবকুমার হুম, পাল হুম, যেভাবে ক্লাস করায়, মানে বডি মুভমেন্ট, মাইম ইত্যাদি অনলাইনে, সেটা কিন্তু হুম, মানে খুব, মানে খুবই মানে আদর্শ, শিক্ষণীয় আর কি। দেবকুমার হুম, আমার খুব প্রিয় আর কি, মানে তুই শিক্ষক হিসেবেও প্রিয়, এবং ওই এই সময় ওই যেভাবে খুব ওর পদ্ধতিটাই খুব একটা মানে ভালো জায়গায়, মানে এটা তৈরি করতে পেরেছে। হুম, 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 হুম। হ্যাঁ। তো আহ আমি জানতে চাই তাহলে মানে আমাদের কি হবে, মানে আমরা কি এই বাড়িতে ঘরে বসে বসে বকবক করে যাবো, বকবক করে যাবো একে অপরের সাথে? আমি তো এই নিয়ে কম আলোচনা করলাম না। একটা শেখর সমদ্রের সঙ্গে দুখানা করেছি, সৌমিত্র বোসের সঙ্গে করেছি, এই হুম। অনিশ বিজয় টিজয় মিলে একটা হলো। এত আলোচনা আমরা করে যাচ্ছি। আমি আমি জানতে চাইছি সেই মানে রবীন্দ্রনাথের কথা বা আবু সাইদ আইবের মতো পথের শেষ কোথায়? হ্যাঁ। এর আমাদের তো এর আর আমাদের তো আর আমাদের তো আর যাত্রাপথের আনন্দ গান নেই এখন। একদমই আমরা তাই। এখন পথের শেষ কোথায় খুঁজতে হচ্ছে আমাদের। হুম, হুম, হুম। তাই বলছি সন্দীপ দা, যে অ্যাকচুয়ালি মানে সৌমিত, আমি 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 একটা জিনিস, আমি একটা তোমার কাছে সময় ভাবো, হুম, হুম। আমার একটু হুম। বলো। আমি তোমার কাছে শুনতে চাই যে আমরা তাহলে যদি এরকমই মাধ্যমটা হয়ে যায়, তাহলে আমরা কি করব? এই আমার প্রশ্ন তোমাদের কাছে। না না, এই মানে প্রশ্ন সৌমিত্র তো বাবু আমারও। আমার কাজটা একটু সহজ করে দিল, কেননা আমার হ্যাঁ। এই প্রশ্নটা ছিলই, এবং এই প্রশ্নটা হুম, সৌমিত্র বাবুর কাছেও ছিল। তো হুম। আহ, আপনি সন্দীপ বাবু উত্তর দিন, অ্যাকচুয়ালি তারপরে মানে আমি সৌমিত্র বাবুর আমি কাছেও তার মতামত আমরা নেবো। আমি সন্দীপকে আমিও বলতে দিন। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি একটু মানে উত্তরটা খুঁজে যাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আমি আমি বেসিক্যালি প্রসেনিয়াম থিয়েটার করতে ভালোবাসি। কারণ প্রসেনিয়াম থিয়েটারে যে ম্যাজিকটা আছে, সেইটা আমি এক্সপ্লোর করতে চাই, করি, করার চেষ্টা করি আর কি। হ্যাঁ। এইবার সেইটা তো থিয়েটারে ইন্টিমেট থিয়েটার তার নিজস্ব নিজের মতন করে আছে। হ্যাঁ। বা ওপেন এয়ার থিয়েটার সেটা নিজের মতন করে আছে। কিন্তু আমি যে থিয়েটারটাকে ভালোবাসি বা যেটাকে আমি দেখি, যেটার মধ্যে আমি যাপন করার চেষ্টা করি আর কি, প্রসেনিয়াম থিয়েটারটা আদতেও কিভাবে হবে আমি জানি না। আহ, মানে নানান জন মানে আমি বিভিন্ন এরকম সেমিনার বা ওয়েবিনারে তো শুনেছি যে অনেকে ইন্টিমেট থিয়েটারে দু তিনজনের কাস্টিং নিয়ে বা একজনকে নিয়ে করে যাচ্ছে ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব কতটা করব? হ্যাঁ, বা আমার পারপাসটা কি সার্ভ হচ্ছে? আমি যেটা বলতে চাই, আমার শুধুই তো স্ক্রিপ্ট নয়। হ্যাঁ, এটা তো একটা অডিও ভিজুয়াল আর্ট। হ্যাঁ, সেই ভিজুয়ালটা যদি আমি মঞ্চে তৈরি করতে না পারি, হ্যাঁ, মানে শুধুই তো অভিনয় নয়, অভিনয়ের সঙ্গে তো আনুষাঙ্গিক গুলোও তো এর সঙ্গে জড়িত, তার ডিজাইন, তার কস্টিউম, তার লাইট। হ্যাঁ, মানে এভরিথিং, এটার এটা সবটা মিলিয়েই একটা থিয়েটার। হ্যাঁ। তো সেইগুলোই যদি হাওয়া হয়ে যায়, সেগুলোই যদি সরে যায়, তো আলটিমেটলি বক্তব্য বলাটা হবে, বাট ওই যে ভিজুয়াল যে ব্যাপারটা, গ্র্যান্ডার যে ব্যাপারটা, সেইটা উম, মানে একটু অ্যালুফ থেকে যাবে আর কি। আহ, কিন্তু আমি
নিজেও জানি না সৌমিত্রদা, ইনফ্যাক্ট এটা আমাকে প্রতিনিয়ত আহ, চিন্তায় রাখছে, এবং আমি নিজেও খুব মাঝে মধ্যে হতাশও হয়ে পড়ছি আর কি। যে আর কতদিন এরকম ভাবে চলবে, বা আর আর কি করব আমরা। ভেতরে ভেতরে জানি না, আমি আমি ভেতরে ভেতরে খুব আহ, আহ, কি বলবো, ডিপ্রেস হয়ে পড়ছি আর কি। আমি একটু হতাশ হয়ে পড়ছি। আমি জানি না যে আমি কবে আবার এখান থেকে রিকভার করতে পারবো। আমিও রাস্তা খুঁজছি। আহ, যেমন একটু ওপেন এয়ার থিয়েটারে গিয়েও কাজটা করা হয়তো যায়, ডেফিনেটলি ডেফিনেটলি যায়। তো সেই পসিবিলিটিটাও আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি আর কি। কিছু প্রোডাকশন আছে, কিছু স্ক্রিপ্ট আছে, যেগুলো একটু ওপেন এয়ার থিয়েটারে ওই পরিবেশটার সঙ্গে আহ সঙ্গতি রেখে আহ, কাজগুলো করা যায় আর কি। মানে আমারই তিনটে প্রোডাকশন আছে, যেগুলো আমি আহ, এটা আমার একদম বেসিক প্ল্যানিং এর জায়গাতে আর কি, যে আমি হয়তো ওই তিনটে প্রোডাকশন আমি ওপেন এয়ারে বা জঙ্গলে আমি করব। যেমন একটা হচ্ছে মোবারক, মানে আমি ম্যাকবেথের যে একটা অ্যাডাপ্টেশন আমার আছে, প্রোডাকশন মোবারক, সেইটা আমি ওখানে করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে মিডসামার নাইটস ড্রিম, যেটা আমার চাশমায়ের ফুল নামে স্ক্রিপ্ট করা আছে। আমি হিন্দিতে করেছি, হিন্দিতে করেছি। সেইটা আবার এখানে বাংলাতে করা যেতে পারে। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে সেটা হচ্ছে চেরি অর্চার্ড, যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মঞ্জুরি আহমেদ মঞ্জুরি আছে। আমি সম্প্রতি ওটা আহ, নেপালি ল্যাঙ্গুয়েজে সিকিম রেপার্টরি, এনএসডি রেপার্টরির সঙ্গে কাজ করে এসেছি। ওটা মোটে 4টে শো করে বন্ধ করা আছে আর ওটা বোধহয় আর হবে না, আমি জানি না। ওটা সিকিমিজ কনটেক্সটেই করা আছে, এবং আমার খুব প্রিয় কাজের মধ্যে ওই একটা কাজ। আর খুব আনন্দ পেয়েছিলাম কাজটা করে। একদম সিকিমের কনটেক্সটেই, ওই ওই ওদের পটভূমিকায় ফেলে কাজটা করেছিলাম, এবং খুব ভালো কাজ হয়েছিল। তো এই তিনটে কাজ, টার্গেট আছে যে আমি একটু একটা জায়গা আছে, আমার ভাগ্নের একটা বাগান আছে, সেই বাগানে আমি করব, কাজটা করব, এইটা প্ল্যানিং আছে। সুমিত দা, আমি জানি না মানে এরপরে কি হবে না হবে, আমি এটা জানি না। এটা আমরা তো সবাই মিলে, আপনিও সার্চ করছেন, আমিও সার্চ করছি, কিন্তু এটা ঘটনায় যে থিয়েটারটা ওই অনলাইনে করে থিয়েটারটা হয় না। ওই ওই কোনোদিন আমি ওই ফ্লেভারটা পাই না। হ্যাঁ, এটা আপনি নিজেও ভালোই বুঝছেন সৌমিত্রদা। আহ, যে দর্শকের যে নিঃশ্বাস এর ঠিক। শব্দ আহ, আমরা যে পাই, সেইটা যদি না পাই, তাহলে আহ, আমি জানি না ওই রকম ভাবে কি হয়। মানে ওটা আলটিমেটলি শুটিং করে ইউটিউবে চালানো এবং দেখানো, যাই হোক। না, সত্যি কথা বলতে গেলে আমি যখন জরাসুর পথ পালা করেছিলাম, আমরা তো হুম রিহার্সাল করেছিলাম একটা বড় ঘরে, সুকল্যাণ ভট্টাচার্যের একটা স্টুডিও আছে, সেখানে করেছিলাম। সবাইকে নিয়ে এসে সবাইকে দূরত্ব বিধি মেনটেন করে বসিয়ে। হুম কিন্তু যখন কম্পোজিশন করি তখন তো আর দূরত্ব বিধি থাকে না। ঠিকই। তখন দূরত্ব বিধিতে পালিয়ে পালিয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে সন্দীপ, সৌমিত্র বাবু। আরেকটা, হ্যাঁ দাও এক মিনিট দাও, হ্যাঁ কথা হ্যাঁ বলনি সন্দীপ। হুম, আরেকটা কথা হ্যাঁ সন্দীপ সন্দীপ হচ্ছে যেটা, যে মেজর যে জিনিসটা বলি আর কি, সেটা হচ্ছে যে এই যে ভাবনাগুলো, মঞ্জুরিটা আমিও ভেবেছিলাম। বা মঞ্জুরিতে হুম আমি অজিতদার সঙ্গে দেখেছি, একসঙ্গে কাজ করেছি, ওটা আমি ভাবলাম যেটা হ্যাঁ ওটা খোলা জায়গায় করা যায়। হুম তা এই যে আহ, খোলা, আমাদের সঙ্গে যে কাজ যারা করছেন, আমার যাতে কতগুলো 3টে 4টে জিনিসের রয়েছে, দ্বন্দ্ব হুম আছে আর কি। হুম হুম হুম। তারা যদি কাজ না পায়, তাহলে তারা থিয়েটার মানে একেই তো মানুষ থিয়েটারের প্রতি খুব একটা আগ্রহী নয়, আমাদের জোট জোরে টেনে হুম। এনে করি, বিমুখ হয়ে যাবে না তো সৌমিত্রদা, থিয়েটারের এটা সঙ্গে হচ্ছে, এটা এটা বিশাল প্রবলেম কিন্তু, মানে যে হ্যাঁ ছেলেগুলো বলছি তো আমি। কদিন হ্যাঁ, ধরে
এতদিন ধরে থিয়েটারে বেঁচে ছিল, হ্যাঁ, হুম। সেই ছেলেগুলো পরবর্তীতে আর থিয়েটারে আসবে কিনা সন্দেহ। কারণ সেটা তাদের আমি বেঁচে থাকার তাগিদে তারা কিন্তু অন্য প্রফেশন অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছে এবং কাজও সেই করছে। সেই বেসিক সঞ্জিত, জায়গাটাকে এই আমি দেড় বলছি। বছরের মধ্যে কি এই 1.5 বছরের মধ্যে কি দলের ছেলে মেয়ের সংখ্যা কমেছে কোনোভাবে? মানে যারা খুব অ্যাক্টিভ হ্যাঁ, ছিল এরকম ছেলে মেয়ে কমে গেছে, আসছে না? হ্যাঁ, আরে আসবে কমেছে তো বটে। কোত্থেকে? 1.5 বছরের মধ্যে তো 1 বছর তো কোনো জায়গায় সব বন্ধ রয়েছে। এটা ভেবে দেখো, মার্চ মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মানে মাসের শেষ পর্যন্ত, মানে সমস্ত বন্ধ ছিল। সেপ্টেম্বরের শেষ থেকে হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তারপরে আবার এই এই 1 2 3 4 5 6 7 মাসের পরে আবার বন্ধ হয়ে গেল। হুম, আজকে যে 18 মাসের মধ্যে 11 মাস হয়ে গেছে অলরেডি। হুম, এবং আগামী দিনেও আমি যেটা যা শুনছি বা বুঝছি, যেটা ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, একটা মানে কারফিউ থাকবে রাত্রিবেলা। লোকে হুম, বেরোতে ভয় পাবে। হুম, যারা সাধারণ মানুষ যারা আছে, তারা মলে যেতে ভালোবাসে, চায়ের দোকানে গিয়ে গোল হয়ে আড্ডা মারতে ভালোবাসে। হ্যাঁ, তারা এইটাই প্রবলেম যে থিয়েটারে এলেই তাদের নাকি করোনা হয়ে যাবে। অদ্ভুত থিয়েটারে রকম এলে বা একখানা। সিনেমা দেখতে গেলে, আমি জানি না, মানে এটা হ্যাঁ, এটা এটা তো এই দুর্বিষহ মানে মানসিকতা থেকে, মানে মানসিকতা তো মানুষের পাল্টে গেছে। এটা তো অনেকগুলো জিনিসের সমাহার তৈরি হয়েছে, হুম, শুধুমাত্র একটা তো নয়। হুম, এবং দেখবো যে অনেকের বাড়িতেই এই রোগটা বাড়ির ভেতরে ঢুকেছে, তারাও হুম, সেই জন্য সন্দিগ্ধ হয়ে থাকে। তারপরে আমাদের মিডিয়া, সবচেয়ে বড় দায়ী ও করো তো মিডিয়া। মিডিয়া তো একদম। সবচেয়ে বেশি করে আমাদের বলছে যে ডেল্টা স্টোন আসবে, ওইটা আসবে, হুম, ইসরায়েলে হুম, থার্ড ডোজ নিতে বলছে। হ্যাঁ, হুম, তা আমরা জানি না যে এই যে আমরা ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের আবার আগামী বছর ভ্যাকসিন নিতে হবে কিনা, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হয়নি। আমরা আমাদের জীবনযাপনটা তো, আমরা যারা বুদ্ধিমানের মতো চলার চেষ্টা করি, তাতে কিছু বৈজ্ঞানিক ভিত্তি থাকে জীবনযাপনের মধ্যে। এবং ঘটনা আমরা তো হচ্ছে যে যারা যারা দুবার ভ্যাকসিন নিয়ে নিয়েছে তাদের তাদের যে করোনা হবে না তার কোনো গ্যারান্টি নেই আবার কিন্তু। হবে না এর কোনো নেই তো, গ্যারেন্টি নেই। একদমই নেই, গ্যারেন্টি একদমই নেই। হ্যাঁ, একদমই। কি করে হবে? তাহলে আলটিমেটলি অ্যাকচুয়ালি আমাদের মানে লাইফটাই কিরকম একটা আহ কি আর দোদুল্যমান জায়গাতে দাঁড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, সেইখান থেকে রুদ্র তুমি তবে যে আমি, বলছো যে আমার মনে ছেলেগুলো হয়, আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ- হ্যাঁ, আ- আমি 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 গত গত মার্চ মাসে এই করোনার যখন 1 বছর পূর্তি, তখন কোভিড কেয়ার নেটওয়ার্ক থেকে একটা মিটিং হয়েছিল। কোভিড কেয়ার হুম, নেটওয়ার্কের সঙ্গে আমি যুক্ত বলে আমি সেখানে যেতে পেরেছিলাম। হুম, সেখানে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি, ওরা বলছিল যে ভাইরাস কোনোদিন বেশি দিন স্থায়ী হয় না। একটা সময় ভাইরাসের এটা কমে যায়। তা আমি সেই আশা নিয়ে বেঁচে আছি, ভাইরাসের কোপটা আস্তে আস্তে কমবে, নভেম্বর ডিসেম্বর মাসে মানুষ সুস্থ হবে। এই যে আমাদের ইউরো কাপের খেলা হলো, হুম, হ্যাঁ, আমি তো আজ সকালবেলা দেখছিলাম যে ইংল্যান্ড আর ইটালি খেলা হওয়ার পরে, মানে ইংল্যান্ডের লোকেরা ইটালি থেকে যারা এসেছে কি করে ঠ্যাঙাচ্ছিল। তারপর লেস্টার স্কোয়ারে যে প্রবল ভিড়, হ্যাঁ, উচ্ছ্বাস, হ্যাঁ, যে খেলাটা হয়েছে, ওয়েম্বলে স্টেডিয়াম তো ভরে গেছে। তার ফলে ওরা তো এখন দেখছে যে 19শে জুলাই ওদের মানে ব্রিটিশ তন্ত্রের এতে স্বাধীনতা দিবসে ওরা সমস্ত খুলে দেবে ঠিক করেছিল। এখন ওরা চিন্তা করছে খুলবে কিনা। হ্যাঁ, আজকে একটা আমি স্টেটমেন্টে পড়েছি যে ওদের দেশে যতগুলো পাব আছে প্রায় সমস্ত পাবই খুলে গেছে। ওখানে তো পাব কালচার খুব আছে, থিয়েটার দেখে পাবে যায়। আমাদের দেশের মতো না, তুমি তো নিশ্চয়ই গেছো সন্দীপ, তুমি জানো হুম, যে হুম, ওখানে হুম। থিয়েটার হলে, প্রত্যেকটা থিয়েটারে থিয়েটারে হলেই আছে। থিয়েটার প্রত্যেকটা হলে থিয়েটার হলেই ইন্টারভ্যালে, আছে। ইন্টারভ্যালে আমার একজন থিয়েটার দেখা যায়। যখন প্রথম আমি লন্ডনে থিয়েটার দেখতে যাই, আমাকে হুম, বললো যে আপনি কি খাবেন, বিয়ার খাবেন না হুইস্কি খাবেন? আমি থিয়েটারের মধ্যে খাবো, দেখবো কি করে? না না, আপনার কিচ্ছু হবে না, আপনি পপকর্ন আর হুইস্কি বা বিয়ার যা হয় খেতে পারেন। আমি একটু আশ্চর্য হলাম। আবার আমেরিকার ব্রডওয়ে যখন দেখতে গেছি,
ব্রডওয়ে শুরু হয়তো রাত 8টা, 8:30টার সময় শনিবার। তো ওদের দু রকম টিকিট আছে, একটা উইথ ডিনার, একটা উইথ ডিনার নয়। একটা ডিনার যে বক্স দেয়, সুন্দর সুদৃশ্য বক্স, তার মধ্যে একটা ওয়াইন থাকে খুব ভালো। তো তুমি সেই ওয়াইনটা খেতে খেতে ডিনারটা খেয়ে তারপরে সুস্থ মনে নাটকটা দেখতে ঢুকলে। সবাই তাই করছে। তারা খুব বড় জমজমাট, বেশ দেখতে ভালো লাগে বেশ সেটা। আবার যেটা বিকেলের শো হয় তখন তো সেখানে মাঝপথেই খাওয়া যায়। তা আমাদের দেশে তো সেটা হয়নি কোনোদিন। আমাদের দেশে তো সবাই দেখলে পাগল হয়ে যাবে, ভাই শালা একাডেমির মধ্যে মদের দোকান খুলেছে কি রে, এরকম তো হবে। আমরা এখানে আমরা একজন যতই প্রশ্ন করছে, হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ সন্দীপ প্রশ্ন স্যার। করেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমি আহ, প্রশ্নটাতে যাচ্ছি, তার আগে একটু সৌমিত্র বাবুর কাছেই যাব। যে সৌমিত্র বাবুর যে আর্চিকের জীবন, সে শুরুর দিকে থিয়েটারের যে জীবনটা ছিল সেটা নিয়ে আমরা সেভাবে কিছু জানি না। মানে জাপল ছাত্রের নাটক দিয়ে শুরু হচ্ছে নাট্য জীবন প্রায় প্রায় না সেই না না, আমার সময়কার নাটক জীবন যে শুরু হয়েছে আর্চিক না। অবস্থা। না না, নাট্যায়ন বলে একটা দল ছিল। নাট্যায়ন বলে নাট্যায়ন, দল হ্যাঁ। ছিল, আর ওই আর্চিক করেছিলাম তারপরে। নাট্যায়নটা করেছিলাম হুম তখন ওই জাস্ট স্কুল লাইফের শেষের দিকে। তারপরে হুম হুম আর্চিক দলটা হলো মানে আমাদের যারা সমসাময়িক যারা ছিলেন তারা খুব নামকরা মানুষ। তার মধ্যে একজন হচ্ছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ছোট গল্প লিখতেন, লেখেন হুম খুব ভালো, এখনো কম লেখে। আরেকজন হচ্ছে বোলান গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী, হুম সাংবাদিক। এছাড়াও সহপাঠী সুভাষ সাহা, সুভাষিস বাগচি, বিশ্বজিৎ ব্যানার্জি, সব এরা মিলে আর্চিক তৈরি হয়েছিল। এবং আমরা ওই 2-3টে নাটক করেছিলাম। একটা স্বার্থের নাটকটা ছিল ওই থানা চাতালে শুয়ে, আর একটা অন্য নাটক সেটাই হয়েছিল আর কি। সন্দীপের অনুবাদ এবং সন্দীপের লেখাটাকে করেছিল, আমি ডিরেকশন দিয়েছিলাম। সেটা হচ্ছে 1973 সালে। তখন আমি নান্দিকারে নিয়মিত যাই। নান্দিকারে মানে কেয়াদি আমাদের তো পড়াতেন, সেই সূত্রে কেয়াদির উদ্যোগ সূত্রে নান্দিকারে নিয়মিত যাই। অজিতদা আমাদের ক্লাস নিতে আসতেন, আমাদের আর্চিকের দলে অজিতদা ক্লাস টাস নিতে আসতেন, রুদ্রদাও ক্লাস নিতে আসতেন, বিভাস চক্রবর্তী আসতেন। সেই আমার কলেজ জীবন থেকে ওদের শুরু। তারপরে আমি মানে আবার নতুন একটা বই বেরোচ্ছে পালানির পুরী, তাতে আমি লিখেছি সেটা। আমি নান্দিকারে যখন যাই, ইন্টারেস্টিং ঘটনা, আমি বলি গল্পটা, যে হুম হুম আমার কেয়াদি বললেন যে আমাদের ওদের ইছাপুরে শো ছিল, বলে, তুই তো আলটিমেটলি নান্দিকারে আসবি, চল আমরা যাই। তো তখন কেয়াদি এই নাটক উদ্যাপনা ছেড়ে দেবে ঠিক করেছে। আমাদের 74 সাল পরীক্ষা হয়ে গেছে, বিএ অনার্সের পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেছে। তা আমি ইচ্ছাপুরে ট্রেনে করে, সবাই ট্রেনে করে যায়, মানে এখনকার মতো গাড়ি করে যায় না, সব লোকাল ট্রেনে করে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দীপালি চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, সুমলীন্দ্র আচার্য, সবাই ট্রেনে করে যাচ্ছি। ট্রেনে করে যাওয়ার পরে ইছাপুর স্টেশনে নেবে সবাই এক জায়গায় জড়ো হলো। জড়ো হওয়ার পরে প্রত্যেকে রিক্সায় উঠবে, তার জন্য একজন টিম লিডার পশুপতি বসু ছিল, ছোটদা, উনি ব্যবস্থা করবে। সবাই তো দাঁড়িয়ে আছে, কে কে পরপর কে 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 যাবে। এবং নিয়মই ছিল অজিত দাস বন্দ্যোপাধ্যায় সবচেয়ে লম্বা, অজিত দা লাস্টে যাবে, যে লাস্ট রিক্সা হচ্ছে অজিত দার, একলা রিক্সা, আর কেউ বসতে পারবে না। আমায় ডেকে বললেন যে অজিত দা, যে তুমি কোথায় যাবে? তো আমি কেয়াদির মুখের দিকে তাকিয়েছি, কেয়াদি বললো যে আমি ওকে নিয়ে এসেছি, ও দেখবে। না না, ও তো আমাদের দলের মেম্বার নয়, কলসোতে কেন আসবে? ও অনেক রাত্রি হবে ফিরতে। না, এই সৌমিত্র, তুমি কিছু মনে করো না, মানে আরে আজকাল সৌমিত্র, তুমি কিছু মনে করো না ভাই, তুমি বাড়ি চলে যাবো। এই যে তোমার কাছে পয়সা টয়সা আছে তো, নয়তো এই ছোটদা আপনি ওকে একটু টাকা পয়সা দিয়ে দিল ভাই। আমি, না না, আমাকে আছে। এটা ইছাপুরে নেমে হচ্ছে এটা। নেমে সবাই চলে গেল। বিকেল তখন 3:30 বাজে, 3টে, সোয়া 3টে, 3:30 বাজে। আমি আবার গিয়ে একটা ফেরার টিকিট কাটলাম, উল্টো দিকে প্ল্যাটফর্মে রইলাম। মানে আমি এখন বলছি যে কেউ বিশ্বাস করতে পারে তখন আমার মনের অবস্থাটা কিরকম হয়েছিল। দাউ দাউ করে মনটা জ্বলছে। জ্বলছে মানে কি, দুরকম ভাবে জ্বলছে।
একটা জানি ভাবছি যে এরকম ডিসিপ্লিন, এরকম শৃঙ্খলাবদ্ধ জীবন। আর ভাবছি ইস, আমার চলে যেতে বললেন এত বড় মানুষ, আমি থাকলে কি ক্ষতি হতো। আমি অনেকগুলো ট্রেন ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি তখন ওই রেডিওতে ক্যাজুয়াল চাকরি করি, স্কটিশ স্কুলে পড়াই সকালবেলা, আর ক্যাজুয়াল চাকরি করি। তখন পয়সার দরকার যেমন হয়, টিউশনই করি ভোরবেলা উঠে। এইভাবে যেভাবে চলে আর কি। স্কটিশ স্কুলে পড়ানোটা হচ্ছে, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে আমি পড়াতাম, সিনিয়র ক্লাসে পড়াতাম, 9-10-এ পড়াতাম আমি। এবং কলেজ, স্কটিশ চার্চ কলেজেও আমি তখন 11-12, যখন 75-এ শুরু হয়, তখন আমি 11-12-তেও পড়িয়েছি। এই যে দুঃখ বা বেদনা যেটা হলো, সেটা কিন্তু আমার সারা জীবনের শিক্ষা হয়ে রইল। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই জন্য আমাকে সবাই বলে তুমি ছুটছো কেন, এ করছো কেন? আমি তো আমার সময়ের সঙ্গে যাচ্ছি। সময় আজ পর্যন্ত আমি এখনো আমার এই বয়সে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কর্তব্য করে আমি 9:30 থেকে 9:45-10টার মধ্যে স্নান করে রেডি হয়ে বসি। এগুলো ওখান থেকে শিখেছি আমরা। শেখাটাকে তারপর পরে ঘটনাগুলো পরে বলা যাবে, কি করে নান্দিকারে গেলাম, অন্য অন্য হ্যাঁ, মানে কথা। কিন্তু আমরা সেই সেই প্রসঙ্গে না, যাবো। এটা সে পরে পরে যাবে। কিন্তু এই যে আমাকে চলে যেতে বললেন না, এবং রাত্রিবেলা মনে আছে, অনেক রাত্রে আমার বাড়িতে, আমার খুব পুরোনো কলকাতা শহরে পুরোনো বাড়ি, কেয়াদি ফিরে রাত্রিবেলা ফোন করে যাই, ছবিতে তুই দুঃখ পাস তো, মন খারাপ করিস নি তো? আমি না কেয়াদি, কালকে আসবি, কালকে আসবি, সকালবেলা আসবি বাড়িতে। আমরা ওই হাঁটতে হাঁটতে কেয়াদির মানিকতলা বাড়িতে চলে যেতাম সকালবেলা। ওনাদের কেয়াদি আমার বাড়িতে আসতো। এই যে মানে এই জিনিসটা, মানে এটাই আমাদের পাথেও আর কি। এগুলো সমস্ত মানে সম্পদ জীবনের কাছে, এগুলোকে রেখে দিয়েছি আমরা। কি বলবো আর। একদমই একদমই এখন এই একদমই অতিমারির সন্দীপ দা, সময় এগুলো একইভাবে ভাবি। সন্দীপ দা, একইভাবে রবীন্দ্র এই ভারতীতে যে তুমি পড়াশোনা। সন্দীপের দাদা, হ্যাঁ, সন্দীপের দাদা প্রদীপ, প্রদীপ। আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ। হ্যাঁ, আমি তার দীর্ঘদিন চিনি, দীর্ঘদিন। আমি আমার আমার একটা কথা বলছি, ওই একই সময় হিসাব করে যে ঘটনাটা বললাম, সেই সময় রুদ্র, তুমি দেখেছো কিনা জানি না, কদিন আগে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় নেটের সমস্যা হয়েছে মনে হয়। সন্দীপ দা, শোনা যাচ্ছে? শান্তিনিকেতন আমার থেকে কথা কি ফিরছি, শোনা যাচ্ছে? দেবু আছে, দেবু আছে, কি কি হলো, শোনা যাচ্ছে না? এই মাঝখানে কেটে গেছিল ওই, মাঝখানে একটু কেটে গেছিল। দেবু আছে, কৌশিক আছে, বাপি আছে, লাল আছে। আমার হুম, মনে হুম। পড়লো 1972 সাল বা এরকম হবে, 73, না 73, 74, 73, 74 সাল। পূর্ণেন্দু দা তখন চেরাতম সুখ ছবি করছেন। আহ, সেই ছবির কাজের জন্য আমরা গেছি রামপুরহাট। আমি, মানিক রায়চৌধুরী, থিয়েটার ওয়ার্কশপে, চেনো কিনে জানি না, অসাধারণ অভিনেতা ছিলেন মানিক দা। নীলকণ্ঠ সেনগুপ্ত, আর গঙ্গাপদ বসুর ছেলে স্বরাজ বসু। হ্যাঁ মানে মানিকদার মতো, মানিকদার অ্যাক্টিং দেখেছেন সন্দীপ, দেখেছো মানিকদার অ্যাক্টিং? না না, আমি একটু মানে আমি চিনি না ভদ্রলোকে, আপনি যদি একটু কোনো চরিত্রের বললে, মানে কোনো মানিক কোথায় করেছেন রায়চৌধুরী সেটা। সে, কোনো নেটে কোনো সমস্যা হচ্ছে, হুম, কানেকশন একটা হুম। প্রবলেম হচ্ছে কিছু। হ্যাঁ মানে দেখার কথা না, উনি উনি 1978 সালে, 78 সালে উনি লোকরঞ্জন শাখায় চাকরিতে জয়েন করে গেছেন। হম, সেই বয়সে 78 সালে আমি কিন্তু লোকরঞ্জন শাখার প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর, 78 সালের শেষে, না সরি, 79 সালে গোড়ায়, এপ্রিল মাসে। যাই হোক, এইসব গুলো মানে বলার প্রয়োজন পড়ে না। আমার থিয়েটারের কথায় আসি, আর বলছি মানে আমাদের এই অতিমারি থেকে ভুলে যাওয়ার জন্য এসব গল্প টল্প গুলো করছি। এই যে কথাগুলো, সন্দীপ বলুন আমরা কিভাবে থিয়েটার করবো করবো জানি না, এগুলো হচ্ছে
মানে ওই প্রত্যেকটা মানুষের জীবনে সব পুরনো পুরনো জিনিস তো, সেগুলো থেকে এই সময়টাকে ভুলে রাখার জন্য বোধহয় আমরা এরকম করি, যাই না। একদমই। আহ, আমরা এই ইতিহাসটা নিয়ে একটুখানি কথা বলার আহ, ইচ্ছা আছে যে মানে আমরা তো পড়েছি, আমরা বাদল সরকারের কথা পড়েছি, আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা পড়েছি, সৌম্যমিত্রের কথা পড়েছি, রুদ্রপ্রসাদ বাবুর কাজ এখনো দেখতে পাচ্ছি হয়তো, কিন্তু বাকিদের কথা পড়েছি, কিন্তু আপনি সেগুলো সাক্ষী ছিলেন নিজে। তো সেই জার্নিটা মানে নান্দিকারের যে জার্নি বা বাদল সরকারের সাথে আপনি যখন নাটক করছেন, হ্যাঁ এই কিছু এই আমি হ্যাঁ, রেডিওর বাদলদার কাজে সঙ্গে একটি নাটক বাদল করেছিলাম, মানে সরকারকে নিয়ে একটু অনুষ্ঠান করলাম। তো সেই বাদল সরকারকে নিয়ে যদি কিছু বলেন বা ওই সময় সৌম্যমিত্র অজিতেশ। ওই নান্দিকারে যাওয়ার আগে তখন একটা এই হতো যে আমি তখন নাট্যলোক বলে একটা পত্রিকা বার করি ওই সময়। হুম, ওই নান্দিকারে গেছি তো 75 সালে, তাই সেই সময় বাদলদা আমাদের প্যারেডোতে থাকতেন আমার বাড়ির পাশে। উনি আমার স্কুলেরই স্টুডেন্ট। বাদলদার সঙ্গে যখন মানে ওইখানে বীরসেন, কার্জন পার্কে বীরসেনের সঙ্গে আমার আলাপ কেয়াদির মাধ্যমে। কেয়াদির আরেকজন ছাত্র বীর আমাদের চেয়ে একটু সিনিয়র ছিল, সিলুয়েট বলে তার নাটকের দল। বীর আর ওখানে ওরা কার্জন পার্কে ওপেন নাটক করতো, সেইখানেই একটা আহ বাদল দাও নাটক করতেন। প্রবীর দত্ত যখন গুলিতে মারা যায়, এখন যে ভবেশ দাস আছেন আমাদের বিখ্যাত, আমি আর ভবেশ দাস তখন দর্পণের সাংবাদিক। আমি আর ভবেশ দাস তখন নিয়মিত প্রতি শনিবার ওখানে যেতাম, প্রত্যেক শনি বাঁধা ছিল একদম, পৃথিবীতে যা কিছু হোক না ওখানে যাবো। যখন গুলি ফুলি চললো, আমরা যে যার পালিয়ে গেছি এসপ্ল্যানেডিস্টে। আমি তখন মনে আছে এসপ্ল্যানেডিস্টে একটা পোস্ট অফিস আছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি আর ভবেশ বাবু। তারপরে ঠিক হলো যে একটা সবাই মিলে একটা পথনাটক করবে, সবাই জয়েন্টলি একসঙ্গে। তো সেখানে বিভাস দা অভিনয় করেছিলেন, সুনীল মুখার্জি অভিনয় করেছিলেন, কেয়াদি অভিনয় করেছিলেন, এবং আমি অভিনয় করেছিলাম শতাব্দী থেকে, মানে শতাব্দীর বাইরে যারা করেছিল। আমরা কয়েকজন এই 4জন অভিনয় করেছিলাম। তো সেই অভিনয়টা আহ মিছিল নাটকটা হচ্ছে একটা অন্যরকম নাটক। আর সেখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং উৎপল দত্ত আবৃত্তি করেছিলেন। ওই মাঠেই হয়েছিল ব্যাপারটা, ওখানে এইভাবে প্রতিবাদ সভা ওখানে হয়েছিল। এবং তারপরে ওই বাদলদের আজকে স্পাটাকাস বলে একটা নাটক আছে, সেই নাটকটা আমাদের সঙ্গে করবেন বলে ঠিক করেছেন। তা আমি স্কটিশ চার্চ স্কুলে যেহেতু পড়াতাম, আমাদের ওই হেন্সম্যান ব্লকের নিচে একটু আহ রিহার্সাল বলার ব্যবস্থা করেছিলাম। এইভাবে বাদলদার সঙ্গে কাজের যোগাযোগ হয়, এ হয়। তারপরে আমিও নান্দিগারে চলে যাই বলে এই মানে বাদলদার প্রসেনে মানে কাজ ছেড়ে প্রসেনে আমি চলে গেলাম। পূর্ণ হয়েছিলেন, বাড়িতে খুব আসতেন আমার সঙ্গে। হ্যাঁ, এরা সব বড় মাপের মানুষ, আমি মাঝে মাঝে টুকরো করে ঢুকে গেছি জীবনে, আমার জীবনে সময় চলে গেছে আর কি, এরকম বড় কথা না। আচ্ছা, তুমি একটু এই সন্দীপের সঙ্গে কথা বলো, আমার নাটকটা হ্যাঁ, এখন শুরু হচ্ছে। আপনি খুব আমি একটু আপনি হ্যাঁ, শুরু করে নিন। হ্যাঁ, না না আপনি না ওটা না না শুরু করে আসুন। না না, আপনি সন্দীপ কি আপনি বলছে? খুব ভাগ্যবান, হ্যাঁ, আপনি খুব ভাগ্যবান। আপনার ভাগ্যকে আমি হিংসে করি। কেন? কি আমি কি ভাগ্যবান? ওরে বাপ রে বাপ, আপনি এত মানে এই লেজেন্ডদের সঙ্গে আপনি কাজ করেছেন। হ্যাঁ, মানে আহ, মানে কি বলবো, এই কারণেই আপনাকে মানে আমরা হিংসে করি। ইতিহাস পড়ি, উনি ইতিহাসটা দেখেছে, উনি ইতিহাসটাকে আমি তো দেখেছেন, ঘটতে শম্ভুদার সঙ্গে দেখেছেন। কাজ করেছি, সেটাই। শম্ভুদার সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, এই এবং জন্যই তো আরো মানে বেশি বেশি করে হিংসা করি। তৃপ্তি মিত্র আমায় খুব স্নেহ করতেন। এর গল্প আছে অনেক, মানে খুবই স্নেহ করতেন। মানে একসময় নিয়মিত ওদের বাড়িতে আমি যেতাম, শম্ভুদের বাড়িতে যাচ্ছে, এদিকে নাসিরুদ্দিন উঠে যাচ্ছে, তখন তো দু জায়গায় থাকেন ওরা। মানে এগুলো একটা আমার জীবনে আমি মানে জানি না আর কি, মানে আমি একটা ব্যতিক্রমী মানুষ ছিলাম আর কি। মানে তারপরে যখন আমি নান্দিকা ছেড়ে দিই, আমি থিয়েটার দেখতে যেতাম খুব গোপনে। থিয়েটারটা ছিল তো শরীরের মধ্যে।
গোপনে, কিন্তু আমার সম্পর্কগুলো তৈরি হয়ে গেল শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায় ঘিরে, এরকম আর কি। আচ্ছা, আমি একটু ছুটি নিচ্ছি, কারণ আমার ছেলেমেয়েরা এখন একটু হুম। নাটক করে ব্যবস্থা করতে, কেমন? একদম 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 একদম। অজস্র ধন্যবাদ শ্রী সৌমিত্র মিত্রকে। আজকে তাদের নতুন নাটকের প্রিমিয়ার রয়েছে আহ রাত্রি 9টার সময়, অনেকেই জানেন। এবার আমরা সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায় প্রশ্নে, যিনি একটু আগে প্রশ্ন করেছেন যে আচ্ছা, একটা বিনীত প্রশ্ন, থিয়েটার থিয়েটার সবসময় প্রসেনিয়াম বা হবে কেন? ছোট দর্শক পুল নিয়েও তো, আচ্ছা ছোট দর্শক পুল নিয়েও তো করা যেতে পারে, তাতে থিয়েটারের নতুন দর্শকও তো তৈরি হবে, অডিটোরিয়ামের দর্শক তো সেই একই, একঘেয়ে। আমার মনে হয় সন্দীপ দা, যে প্রশ্নটা, যেই উত্তরটা তখন হচ্ছে, মানে কথা আলোচনা হচ্ছিল যে প্রসিনিয়ামটা নিয়েই সন্দীপ ভট্টাচার্য বেশি ভাবেন, সেইটা নিয়েই হয়তো এর প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায় এই প্রশ্নটি হয়তো করেছেন, কি বলবেন? না না, আমি তো একবারও বলিনি যে শুধু প্রসেনিয়াম থিয়েটারই করতে হবে। আমি আমার কথা বলেছি, আমি বলেছি যে আমি প্রসেনিয়াম থিয়েটারটা করতে ভালোবাসি। কারণ ওই ওই মঞ্চে যে আমি যেভাবে ভাবতে ভালোবাসি একটু বড় বড় করে, সেটা প্রসেনিয়াম থিয়েটারে সম্ভব হয়। হ্যাঁ, তার মানে এই নয় যে ছোট পরিসরে বা ইন্টিমেট থিয়েটার বা অন্যান্য যেসব থিয়েটার আছে, থার্ড থিয়েটার, এইগুলোতে করবে না, একবার আমি সে কথা বলছি না। আমি পারি না, সবারই তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, আমি আমি পারি না, আমি ওইগুলো শিখছি কিভাবে করতে হয় না করতে হয়। হ্যাঁ, তার মানে আমি আমি আমার কথা বলেছি। আর প্রসেনিয়ামে একই দর্শক আসে, আহ, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি তো শুধু বহরমপুরেই আমার সমস্ত নাটকের সব শো গুলো তো শুধু বহরমপুরেই করি না। আমার নাটকের দর্শক সারা ভারতবর্ষ জুড়েই আছে। ন্যাচারালি দর্শক যে একই দর্শক যায়, এটা বলা বোধহয় ঠিক হলো না আর কি। কারণ আমি বহরমপুরে যে দর্শক পাবো, কলকাতাতে তো সেই দর্শকরাই দেখবে না, সেখানে নতুন দর্শক হবে। হুম। আহ, নিশ্চয়ই। এবং নতুন দর্শকেরাই সেই নাটকের পরিচিতিটা দেয়। হ্যাঁ, আমি আচ্ছা, যেই আমি যেই যেই আমার কথা থিয়েটারের কথা, যেই, বলেছি। হ্যাঁ, কিন্তু যে বাগানের হ্যাঁ, মধ্যে বলো। যেই হ্যামলেট বা ম্যাকবেথ, বাগানের মধ্যে যেই ম্যাকবেথ হওয়ার কথা চলছে, আহ, সেটা কি নন প্রসিনিয়ামে তো হুম, হবে অবশ্যই। হুম, তো সেই বিষয়ে অবশ্যই। কি ভাবনা? অবশ্যই। না, ভাবনাটা তো না, এরকম ভাবে বলা খুব মুশকিল। আমি বলছি যে ওটার মধ্যে, যে ম্যাকবেথের মধ্যে বা এই মানে আহ, ওই স্পেসটাকে, ওই যে বড় বড় গাছ বা ওখানে পুকুর আছে, হ্যাঁ, আম, ঝোপঝাড় আছে, আহ, এই যে স্পেসটা, এই স্পেসটা ওখানে এক্সপ্লোর করা যেতে পারে, খুব ভালো রকম ভাবে করা যেতে পারে। হুম। তারপরে আমার আরেকটি নাটক আছে আত্মদাহ বলে, যেটা মহাভারতের আহ কাহিনীর উপর বেস করে, যখন বানপ্রস্থে যায় আহ কুন্তী, গান্ধারী, ধৃতরাষ্ট্র এবং বিদুর। এই আহ, সঙ্গে আরেকটি ক্যারেক্টার থাকে কিলক বলে। কিলক হচ্ছে আহ, সেই ট্রাইব ট্রাইব ট্রাইবাল যার পাঁচ সন্তান এবং স্ত্রীকে যৌতুক গৃহে পুড়িয়ে মেরে দেওয়া হয়। তো সেই ট্রাইবাল ওর সঙ্গে প্রথম পাতা থেকেই যেটা শুরু হয়, যে কৃষ্ণ একজনকে খুঁজে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে, যে মানুষটাকে তো এই আত্মদাহর এই ব্যাপারটাও কিন্তু ওই স্পেসটাতে এক্সপ্লোর করা যায়, স্ক্রিপ্ট গুলোর মাধ্যমে, এই কন্টেন্ট গুলোর মাধ্যমে এক্সপ্লোর করতে চাইছি। মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, কিন্তু যদি এটা আমার ভাবনার মধ্যে আছে আর কি। ভাবছি আমি যে যদি করা যায় কিরকম ভাবে করা যাবে। হ্যাঁ, আহ, এবং যে যে স্পেসটা আছে, সেটা স্পেসটা একটু গ্রামে আর কি, গ্রামের মধ্যে। তো সেটাও একটা চ্যালেঞ্জিং হতে পারে যে গ্রামের মানুষরাও দেখলো, সঙ্গে হয়তো যদি আমি করি তাহলে
কলকাতা থেকে কিছু মানুষজন, সমিতদার মতন মানুষজনকে একবার নিয়ে এসে দেখাবো, দেখে তাদের ভিউটা আমার দরকার, যে এটা কিভাবে কি মনে হলো, মানে এখানে করাটা কি ঠিক হলো, ইয়ে হলো। আমি যদি ওইখানে যদি চেরি অর্চার্ডটা করতে যাই, চেরি অর্চার্ড একটা টোটালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্লে। সেইটা ওখানে কিভাবে করব, এইটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এগুলো ভাবনার মধ্যে আছে আর কি, মানে আমি ভাবতে বাধ্য হচ্ছি, কারণ আবার কবে হল বন্ধ হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। কোনো ঠিক নেই, এখনো তো কিন্তু খুললোই না, তাহলে বন্ধ আমার মানে। মুশকিল হচ্ছে যে আমি থিয়েটারটা এবার আমি থিয়েটারটা ছাড়া তো আর কিছু পারি না। হ্যাঁ, কোনোদিন চাকরি বাকরির চেষ্টাও করিনি, কিছুই না। তো সেইটাই যদি না করতে পারি, তাহলে সুইসাইড করা ছাড়া আর কোনো গতি থাকবে না, আর মরে যাওয়াটাই ভালো আর কি। হ্যাঁ, আচ্ছা ওটাই সন্দীপ দা, যদি না যেই করতে এনএসডি পারি। তে পড়াশোনা করার কিন্তু সময় বা রবীন্দ্র ভারতী থেকে, ওই ভাবনাটাকেও আমি প্রশ্রয় খুব একটা দিই না, যে আমি নিজেকে শেষ করে দেবো, তা না। আমি দেখি না, শেষ দেখে ছাড়বো আর। হ্যাঁ, দেখি না কতটা। একদমই একদমই তাই, শেষ দেখেই ছাড়তে হবে আমাদের সকলকে। এবং আমরা সবাই এই আশাতেই রয়েছি সময়টা বলো ঠিক বলো হবে, বলো, হয়তো শুনতে আবার পাচ্ছি। আমরা মঞ্চে বা হ্যাঁ, শোনা যাচ্ছে? যেটা সমস্যা হচ্ছে হুম। হয়তো। সন্দীপ দা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা রবীন্দ্র ভারতী বা লন্ডনে যে ডিজাইন নিয়ে পড়তে যাওয়া, এই সময়ের যে এই সময়টার সাথে আজকের সময় হুম, কতটা তফাৎ? বলো, তুমি বলে যাও, তুমি বলো, শুনতে পাচ্ছি। হুম, লন্ডনে পড়তে যাওয়া ডিজাইন নিয়ে, বা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়তে যাওয়া, অথবা রবীন্দ্র কতটা ভারতীতে তফাৎ মানে পড়াশোনা, এই অ্যাকচুয়ালি সে সময়টা। সময়টা তো আমার একটা লার্নিং প্রসেস ছিল, নতুন। আমার কি শোনা 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 যাচ্ছে কি? এইবার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যালো। একটু একটু দেরিতে ফিডব্যাকটা হ্যাঁ আসছে আসলে, হ্যাঁ, দেরিতে আসছে। বলছি যে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে ওই পাচ্ছি। সময়টা তো আমার একটা লার্নিং প্রসেস ছিল তো। আচ্ছা, আমি যখন আমি এনএসডি যাই আর কি, এটা তো টোটালটাই একটা শেখার আগ্রহ নিয়ে, একটা নতুন কিছু শেখা, নতুন কিছু জানা। প্রথম আগ্রহ আমাকে যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে যে সম্ভবত এই 83-84-এ ন্যাশনাল স্কুল অফ ড্রামার রেপার্টরি কোম্পানি বহরমপুরে প্রথম এসেছিল, তাদের দুটি নাটক নিয়ে। একটা হচ্ছে জসমা উরান, আর একটা হচ্ছে ওথেলো। তো এই নাটক দুটো দেখে আমরা স্তম্ভিত হয়েছিলাম, মানে আমি তখন প্রান্তিকে নাটক করি, এবং বরদাদা মানে প্রদীপ ভট্টাচার্য যোগাযোগ করে এই আহ, এই এনএসডি রেপার্টারিকে আনেন, এবং আমরাই যেহেতু অর্গানাইজার, তো আমার তখন চরম উৎসাহ, মানে তাদেরকে ওনারা যেখানে ছিলেন আর কি। হ্যাঁ, তো মানে প্রত্যেকের জন্য বেড ছিল না, অথচ ওনারা কিভাবে অ্যাডজাস্ট করে ওখানে থেকে গেছিলেন। আমি রোজ ভোরবেলায় উঠেই চলে যেতাম ওখানে, তাদেরকে ব্রেকফাস্ট খাওয়াতে হবে। আমি বলছি যে আমার শেখাটা আগ্রহটা ওইখান থেকে বাড়তে শুরু করে, এবং তাদের যখন পারফরমেন্স আমি দেখি, হ্যাঁ, একটা নতুন থিয়েটার, মানে একদম প্রফেশনাল থিয়েটার কি কাকে বলে, সেই প্রথম দেখেছিলাম আর। হুম। আহ, এবং মানে সব অর্থে প্রফেশনাল, কিন্তু মানে আমাদের রবীন্দ্র সদনে যখন পড়ছে, রবীন্দ্র সদন একটু নোংরা নোংরা ছিল আর কি। রেপার্টারি চিফ ছিলেন তখন মনোহর সিং ডিএম কে বলে, হ্যাঁ, রাতারাতি রবীন্দ্র সদনকে রং করালেন, বাথরুম পরিষ্কার করালেন। আমি তো প্রফেশনালিজম ওই জায়গা থেকে শুরু হয়। হ্যাঁ,
এই বাথরুম পরিষ্কার করে ঝকঝকে করা, কারণ আর্টিস্টরা আর্টিস্টরা তো মানে এলেবেলে কেউ নয়। হ্যাঁ, আর্টিস্টদের নিজস্ব সম্মান আছে, সেই সম্মানটা দিতে হবে। এই দেখলাম ওখান থেকে। তারপরে নাটক দেখার পরে কে জানে আমি মনের মধ্যে ইয়ে করে নিয়েছিলাম যে ওই জায়গাতে আমাকে যেতে হবে। তো যাই হোক, যখন গেলাম, একটা বেঙ্গল থেকে যাচ্ছি, একটা ইগো ছিল, আমি বেঙ্গল থেকে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওইখানে গিয়ে ক্লাস যখন শুরু হলো তখন আমি বুঝতে পারলাম যে আমি কিছুই জানি না, লিটারেলি আমি কিছুই জানি না। হুম। তো আমি মানে কেঁদেও ফেলতাম আর কি, ক্লাসের পরে আমি কেঁদে ফেলতাম যে আমি কিছু বুঝতে পারছি না। বেশিরভাগই ইংলিশ এবং হিন্দিতে লেকচার হতো। তো উম, মানে অদ্ভুত রকম একটা ইয়েতে ভুগতাম, কিন্তু আমার বন্ধু বান্ধবরাই আমাকে বোঝাতে শুরু করতে পারে। মানে আমাকে শুধু টিচাররাই পড়াননি, আমার ক্লাসমেটসরাও পড়িয়েছে। আহ, আমরা যে এটা শুরুর আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, অনামিকা আখতারের মতন একজন টিচার, পরিচালক, পিভি কারান্তের সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি। PM শাহ, MK রায়না, অনুরাধা কাপুর, রবিন দাস, যিনি সেট ডিজাইন করেন, বাপি বোস সেট ডিজাইনার। তো আমাদের যিনি কার্পেন্ট্রি ছিলেন, কার্পেন্ট্রি শেখাতেন তসলিম লালজি, এখন নেই, মারা গেছেন। হ্যাঁ, মানে হাতে ধরে কার্পেন্ট্রি শেখানো, কিভাবে তৈরি করতে হয় একটা সেট। হ্যাঁ, তার ওখানে গিয়ে মডেল তৈরি করে, কাঠ দিয়ে মডেল নিজেরাই কাটতাম, নিজেরাই ছিলতাম, নিজেরাই কাঁটা ধরতাম। হ্যাঁ, লাইটে শেখাতেন আমাদের সুরেশ ভারদ্বাজ। হ্যাঁ, আমরা নিজেরাই উঠে লাইট লাগাতাম, প্যাচিং করা ইত্যাদি সবকিছু করতাম। এবং ঘটনা হচ্ছে যে আমাদের তখন অন্যান্য ক্লাসের যখন প্রোডাকশন গুলো হতো তখন বাইরে থেকে ডিজাইনার আনা হতো। হ্যাঁ, তারা ডিজাইন করতো, বাইরে থেকে ডিজাইনার নিয়ে এসে তারা ডিজাইন করতো। এবং যারা ডিজাইন নিয়ে পড়ছে, মানে সেকেন্ড ইয়ার থেকে তো স্পেশালাইজেশন হয়ে যায়, তো যারা ডিজাইন নিয়ে পড়ছে তাদের কোনো উচ্চবাচ্য থাকতো না। কিন্তু সেই ব্যাপারটা আমরা আমরা ব্রেক করেছিলাম। আমরা স্ট্রিক্টলি বলেছিলাম, আমাদের যে তৎকালীন এনএসজি ডিরেক্টর ছিলেন কীর্তি জৈন, তাকে বলেছিলাম যে আমরা বাইরে থেকে কোনো ডিজাইনার অ্যালাউ করব না, আমরাই ডিজাইন করবো সবটা। কারণ এটা তো আমাদের লার্নিং প্রসেস, এটা তো আমাদের লার্নিং প্রসেস। ভুল করলে আমরা এখানেই করব। হ্যাঁ, আর শুধরানোর জন্য আমাদের টিচাররা তো আছেন, লাইটের জন্য সুরেশ ভরদ্বাজ জি আছেন, সেটে কিছু ভুল করলে তার জন্য রবিন দাস আছেন। হ্যাঁ, সুতরাং আমরা কাউকে বাইরে থেকে অ্যালাউ করব না। তো ঘটনা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করতে শুরু করলাম এবং প্রথমবার ডিজাইন স্টুডেন্টসদের নাম পেপারে আসতে শুরু করলো আমাদের ব্যাচ থেকে, এটা একটা বিরাট পাওয়া, বিরাট পাওয়া। তারপরে হচ্ছে যে বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে কাজ করা, তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রসেস আছে, সেই প্রসেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, তারা কিভাবে কাজ করছেন সেইটা শেখা। তার থেকেও আরো যেটা বড় সেটা হচ্ছে যে আমাদের সমতে 20 জন, একটা ব্যাচে 20 জন করে স্টুডেন্ট, কিন্তু 20 জন বিভিন্ন প্রভিন্স থেকে আসা স্টুডেন্ট। মানে কেউ আছে কেরালা থেকে, বিহার থেকে, মণিপুর থেকে, আসাম থেকে, মধ্যপ্রদেশ থেকে। তো প্রত্যেকের কালচার তো বিভিন্ন রকম। হ্যাঁ, এবং তাদের যে এই যে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, হ্যাঁ, এবং এই যে 3 বছর টানা থাকতে থাকতে অনেক কিছু তাদের কাছ থেকে শেখা যায়। আমরা তাদের গান শিখছি, আমি আমার বাংলা গান তাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ,
মানে এই রকম ভাবে যে একটা এক্সচেঞ্জ হওয়া এবং আলটিমেটলি ধীরে ধীরে একটা একটা ব্যাচ, একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, এটা অনেক বেশি শেখাতে সাহায্য করে। আরো যেটা ভালো লাগে যে একদম আমার এনএসডি টিচাররা, তারা টিচার কম, বন্ধু অনেক বেশি, যার ফলে শেখাটা অনেক বেশি হয়ে যায়। হুম। একদম এবং তারা যেভাবে গাইড করে না, একদমই। এটা একটা বিশাল বিশাল পাওয়ার এই এটার মধ্যে। শেখা এবং শেখা মানে প্রচুর এই আমরা পরিচালকরা আমি হুম আমি আমি সৌমিত্র মিত্র বাবুর কাছে যাবো এই বিষয়ে, যে এই যে শেখার পদ্ধতির কথা বলা হলো, মানে আপনি বলছিলেন যেটা যে আপনি পরে বলবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা সৌম্য মিত্র ওনাদের যে শেখানোর পদ্ধতি থেকে আপনি একইভাবে বললেন যে শ্রী ব্রাত্য বসু পর্যন্ত আপনার যখন পরিচালক তখন তিনিও আপনার শিক্ষক কোনো জায়গাতে বয়সে ছোট হলেও, তো এই যে রসায়ন গুলো শিক্ষকদের যে রসায়ন সৌম্য মিত্র থেকে ব্রাত্য বসু, এই যে যদি সৌমিত্র মিত্র এবং এই সব মানুষদের কথা একসাথে বললাম, তাহলে আপনি কিভাবে বলবেন আপনার এখন শেখা মনে বা হচ্ছে আপনার যে এনাদের সাথে কাজের শেখা? এখন মনে হচ্ছে সন্দীপ যেটা বললেন, এই এনএসডির অভিজ্ঞতা, এনএসডির যে সময়ের কথা, এনএসডির উজ্জ্বল সময় বিবি কারণ থেকে শুরু করে যাদের নাম টাম বললেন, তার মধ্যে এখন সুনীল ভরদ্বাজ আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, সুরেশ ভরদ্বাজ এখনো পর্যন্ত রয়েছে। না, অনুরাধা সুরেশ কাপুর ভরদ্বাজ এসছে যিনি আমাদের রিটায়ার আমাদের করে গেছেন, রিটায়ার করে সুরেশ গিয়ে এখন ভরদ্বাজ করে আছে। গেছেন। রিটায়ার করে, না না হ্যাঁ, উনি রিটায়ার করে গিয়ে এখন সুরেশ সুরেশ হ্যাঁ, শর্মা। সুরেশ শর্মা, শর্মার কথা বলছো তো, এখন অ্যাক্টিং ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সুরেশ ভরদ্বাজ তো রিটায়ার করার পরে এখন বোধহয় একটা কনসালটেন্সি নিয়ে রয়েছে এনএসডি তে, যতদূর শুনেছি আমি। মেবি মেবি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে এসব কথা বাদ দিন। তাও মানে সন্দীপের অভিজ্ঞতাও কম নয়। মানে অভিজ্ঞতা প্রত্যেকেরই এক এক ভাবে এক একজনকে ঋদ্ধ করে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। মানে আমি শম্ভুদার সঙ্গে মানে নির্দেশনায় কোনো কাজ করিনি, কিন্তু শম্ভুদাস সঙ্গে অভিনয় করেছি, এবং শম্ভুদার সঙ্গে আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেছি, শম্ভুদার সান্নিধ্য লাভ করেছি, এবং তাতে দেখতে পেয়েছি যে মানুষ কিরকম মানে জীবনযাপন করেন, আচার ব্যবহার তার সমস্তটা আমাদের পরিচিত। আর এই যে বলছি যে এই যে যাত্রা পথটা, এই যাত্রা পথটাতে নিয়ে ভেবে আর কি বলবো, মানে সবাই সবাইকার মধ্যে থাকেন। আমার আহ এখনো এত বয়স হওয়ার পরেও আমি মনে করবো যে আমার প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে থাকবো যতদিন বেঁচে থাকবো। এটাই আমার আমার কাছে উচিত বলে মনে করি আমি। আর আমার এখন হচ্ছে একটাই অন্বেষণ, যে অন্বেষণটা সন্দীপেরও, যে অন্বেষণটা তোমার, আমরা কিভাবে থিয়েটারটা করবো, যে কথা প্রথমে শুরু করেছিলাম, এখনো এসে শেষে সেই একই কথা বলবো, কিভাবে করবো। এটা তো আর বই পড়া নয়। আমি কদিন আগে সুদীপ চট্টোপাধ্যায় বা এদের সঙ্গে কথা বলছিলাম, আহ শুভঙ্কর দেশ পাবলিশার, ওদের বিক্রি কমেছে, তাও এখনো 70%, 60% আছে। বই তো লোকে পড়বে, যতই ওরা বললো বই পড়বেই লোকে, বই লোকে কিনবে, বই লোকে উপহার দেবে, কিন্তু থিয়েটার কি সেই দুর্ভাগ্যা মতো থাকবে? হ্যাঁ, ওই আমাদের তো আহ, ধারাবাহিক গুলো পরপর টিভিতে চলছে, সিনেমার শুটিংও শুরু হয়ে গেছে। আমরা তো প্রান্তিক একটা যে জায়গায় কাজ করি, প্রান্তিক জায়গা আমাদের, মানে আমি সেই কালকে আমার ওয়ার্কশপের কথা কি বললাম, যে এই নাটক ফাটক করে তো কি হবে ভাই এটা। এবং সেখানে যাদেরকে ওয়ার্কশপ করলাম, দুর্ভাগ্যের বিষয় সন্দীপ, এসব কি কি নাটক দেখেছিলেন? তখন প্রশ্ন করলো, বলে আমি দেখেছি, মনে হয় সিনেমা দেখেছি, মনে আছে নামটা? মানে এই পোড়া কপাল তো আমাদের, এই পোড়া কপাল নিয়ে করতে হয়। তারও মধ্যে তেপান্তর কিংবা দারান্দায় পার্থ, এরা নিজের মতো করে কাজ করে বেঁচে আছে, এদেরকে আমরা স্যালুট করতে পারি। আমরা ভাবতে পারি এভাবে কিভাবে কাজ করা যায়।
যদি সেভাবে কাজ করতে হয় করবো সেভাবে কাজ। কেননা আমি যতই হোক ওকে হবে না। আমি যখন সারাক্ষণ যেদিনকে যখন শুটিং করি তখন মনে হচ্ছিল যে আমি খুব একটা গভীর আহ মানে ভালোবাসার সান্নিধ্যের মধ্যে রয়েছি। সেখান থেকে যখনই আমি এডিটিং রুমে গেলাম তখন মনে হয় এটাই কি আমার ভবিতব্য, নিজেকে প্রশ্ন করছি। প্রশ্ন করছি বলেই আমার আরেকটা দিক খোঁজার জন্য তাগিদ পাচ্ছি। আমি তাগিদটা সন্দীপের মতোই রাখতে চাই এবং আমি পথভ্রষ্ট হতে চাই না। আমার যদি মনে হয় যে হ্যাঁ স্টেজ বেঁধে ওপেন এয়ারে করলে 100 লোক আসবে, করবো। আমি তো বলছি যে পুজো কমিটি গুলোকে বলেছি আপনার দূরে দূরে আপনি করুন না, আমাদের জোড়াসুর বধ করাটা দেখান। আমার সামান্য টাকা দেবে যেটুকু প্রয়োজন, আমি সে লাভ করবো না, সেই সময় তো আর নেই। লাভ করার সময় তখন থিয়েটার থেকে হবে না, আমরা তো কলসাতে গুলো থেকে কিছু টাকা পেয়ে দলটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। সেটা হলো না, হবে না। প্রত্যেকটা মানুষ ওই বলে না, বিজন ভট্টাচার্য বলতেন না, অন্বেষণ অন্বেষণ করো। এই অন্বেষণের জন্য আমাদের বারবার খুঁজতে হবে, খুঁড়তে হবে, আলোচনা করতে হবে। যে আলোচনা আজকে আমাদের খুব উপকারী হলো বলে মনে করি আমি। এইটুকুই আমার বলা। আহ, সন্দীপ দা, কতজন লোক আহ, দেখছে, কতজন লোক দেখছে বলো তো আমাকে এটা। আহ, এখন কিছুক্ষণ 11 ছিল, 11 থেকে 7 হলো, 7 থেকে আবার এই বাড়ছে কমছে এই চলছে। হুম। তাই আমি বুঝতে পারছি আমার পরে পরে হয়তো থিয়েটারে কোন দেখবে। প্রান্তিক অবস্থায় আছি। হ্যাঁ, পরে পরে আবার বাড়বে, পরে পরে অনেক লোক পরে দেখেন, এটাও ব্যাপার। একসাথে অনেক জায়গাতে হয়। সন্দীপ দা, যেহেতু অনুষ্ঠানটার নাম বঙ্গনাট্য কথা, বঙ্গনাট্য উম কোন অবস্থায় দাঁড়িয়ে বঙ্গনাট্য বলতে তোমার কাছে কি, কি বল? আচ্ছা হুম। বা রুদ্র, রুদ্র হ্যাঁ। হুম হুম এবার হুম হুম আমাকে হুম। বিদায় দাও, আমি অন্য কাজে ঢুকি হ্যাঁ, আমি একটুখানি এবার জাস্ট চলে যাই। এটাই, এইটাই 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 শেষ প্রশ্ন, আমি এই এইটাই রে, প্রশ্নের হ্যাঁ, পরেই শেষ করে দিচ্ছি। এ তো হ্যাঁ হ্যাঁ। বিপজ্জনক প্রশ্ন। বঙ্গনাট্য মানে কি? আমরা একটা তো আমাদের আহ কি বলবো, একটা তো ঐতিহ্য তো আছেই। আহ, সন্দীপদার ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে, আমি একই প্রশ্ন নিয়ে আমি হ্যাঁ, আমি চলে যাব সৌমিত্র। এ- এটা তো হ্যাঁ আমাদের একটা বঙ্গনাট্য বলে কথা বললে না ঐতিহ্য তো আমি ঘাবড়ে যাব। বঙ্গনাট্য বলে এভাবে কোনো কথা হবে না। আপামর বিশ্বে আছেই। যে সমস্ত বাঙালিরা নাটক নিয়ে কাজ করছে তাকেই আমি বঙ্গনাট্যের মধ্যে নিয়ে আসবো, থিয়েটারের সহজ কথা। ঠিক আছে, অজস্র ইতিহাসে তা সন্দীপ ধন্যবাদ, ভালো অজস্র থাকবেন। ধন্যবাদ আছে। আপনাকে। হ্যাঁ, একদম এখন একদম একদম দাদা, সেই একদম। সমতে হুম। একটা আদর্শ নিয়ে থিয়েটারটা হয়েছে। আমি ছোটবেলাতেও যেগুলো দেখেছি, ছোটবেলাতেও আহ, আহ, এই ডিস্টার্ব করছি সন্দীপের। হ্যালো, প্রচন্ড প্রচন্ড disturb হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই রুদ্র, বাহ। অনেক হ্যাঁ ধন্যবাদ, অগত্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হ্যাঁ, শেষ করছি, চলুন। অনেক ধন্যবাদ আপনাকে। আহ আমরা শেষ করছি আজকের এই অনুষ্ঠান বঙ্গনাট্য কথার প্রথম পর্ব।
আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী সৌমিত্র মিত্র মহাশয় এবং শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয়। আবার পরের শনিবার আমরা আসবো আরো দুজন নাট্য ব্যক্তিত্বকে নিয়ে কথা বলতে। আপনাদের সঙ্গে আমরা থাকবো এবং তারা থাকবেন আপনাদের সঙ্গে, থিয়েটারের কথা ভাগ করে নেবেন, তাদের জীবনের কথা, তাদের নাট্য চর্চার কথা তারা ভাগ করে নেবেন। পরের শনিবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক রাত 8টায় নতুন দুজন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে। বারে বারে থিয়েটারে ঝরঝর